আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তো আজ আমরা জীববিদ্যা থেকে অর্থাৎ বায়োলজি থেকে তোমাদের রেলের যে পিওয়াইকিউ সিরিজ স্টার্ট করতে চলেছি। আজ বায়োলজির ফার্স্ট ক্লাস, যেখানে তোমাদের আমি বায়োলজির একটা অধ্যায় করানোর চেষ্টা করছি। ঠিক আছে, যেখানে তোমাদের আমি বায়োলজির একটা অধ্যায় সম্পূর্ণ যে পিওয়াইকিউতে কিভাবে, অর্থাৎ ওয়াইকিউর কনসেপ্ট তোমাদের থাকতে হবে যে প্রিভিয়াস ইয়ারে তোমাদের কি কি প্রশ্ন এসেছে এবং কি টাইপের প্রশ্ন এসেছে, সেইভাবে তোমাদেরকে রেডি হতে হবে। তো যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে তোমাদের এর সায়েন্সকে যদি তোমরা কভার করতে চাও, তাহলে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 7, 8, 9 আর 10। এই ক্লাসগুলোর এনসিইআরটি এনসিইআরটি তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এই এনসিইআরটি লাইন বাই লাইন পড়ে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তাহলে কোশ্চেন তোমরা হুবাহুব তোমরা সেখান থেকে কমন পাবে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের হুবহুব কমন থাকবে। এছাড়া তোমাদের যে পিওআইকিউ আমি করাচ্ছি, সেখানে রেলের যত সমস্ত এক্সাম হয়েছে সমস্ত এক্সাম থেকে একদম অধ্যায় ভিত্তিক এক মানে কি বলবো, অধ্যায় ভিত্তিক তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যেখানে তোমরা কনসেপ্ট পেয়ে যাবে যে কি অধ্যায় থেকে কি ধরনের কতটা প্রশ্ন এসেছে। ওকে, তো তোমরা অবশ্যই ক্লাস নোট পেতে ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম লিংক রয়েছে, সেই টেলিগ্রাম লিংক থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেও। তো আজকের যেটা আলোচনা, সেটা আজকের যে ক্লাস সেটা হচ্ছে গিয়ে কলা কোষ এবং কোষ বিভাজন। এই কলা কোষ এবং কোষ বিভাজনের মধ্যে অন্তর্গত রয়েছে কোষ এবং কোষীয় অঙ্গাণু, প্রাণী এবং উদ্ভিদ কলা, দেন রয়েছে তোমাদের ক্রোমোজোম, এবং তারপরে রয়েছে কোষ বিভাজন। এই যে সাব ইউনিটগুলো রয়েছে 1, 2, 3, 4, এই 4টে ইউনিট থেকে আমরা দেখব কি ধরনের প্রশ্ন এসেছে কোষ, কলা এবং কোষ বিভাজন। ওকে, তাহলে দেখো তোমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, যেটা কি না বলেছে যে প্রথম প্রশ্ন দেখো যে বর্ণহীন প্লাস্টিড কি নামে ডাকা হয়। বর্ণহীন প্লাস্টিডকে কি নামে ডাকা হয়? বর্ণহীন প্লাস্টিডকে আমরা লিউকোপ্লাস্টিড বলে থাকি। বর্ণহীন প্লাস্টিডকে আমরা লিউকোপ্লাস্টিড বলে থাকি। ওকে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে দেখো ক্লোরোপ্লাস্টিড হচ্ছে গিয়ে কি, ক্লোরোপ্লাস্টের বর্ণ রয়েছে যে বর্ণটা হচ্ছে গিয়ে সবুজ, সবুজ বর্ণ। ওকে, তোমরা ডিটেলস ব্যাখ্যা তোমরা টেলিগ্রামের পিডিএফ থেকে পড়ে নিও, আমি শুধু প্রশ্ন এবং উত্তর শুধু আলোচনা করব। ওকে, দেন দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন, একটা উদ্ভিদ কোষে ড্যাশের পরিমাণ উদ্ভিদের গঠন পরিবর্তন করে চলন ঘটাতে সাহায্য করে। কি না, উদ্ভিদ কোষে জল, এটা হয়ে যাবে জল হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি ভুল? বলেছে ট্রান্সপিরেশনের মাধ্যমে উদ্ভিদ অতিরিক্ত জল উদ্ভিদ অতিরিক্ত জল নির্গত করে। এটা কি হবে? এটা তোমাদের অবশ্যই ঠিক হবে। দেন দেখো উদ্ভিদ কোষের সেন্ট্রিওল হলে বিভিন্ন প্রকার বজ্র পদার্থ জমা থাকে। উদ্ভিদ কোষের সেন্ট্রিওলে না, এটা ভুল হবে, সেন্ট্রিওলে জমা থাকে না। বিভিন্ন প্রকার বজ্র পদার্থ কোষ গহ্বর এবং ভ্যাকুয়েলে জমা থাকে। কোথায়? কোষ গহ্বর এবং ভ্যাকুয়েলে জমা থাকে। ওকে, এরপরে দেখো সালোক সংশ্লেষের উপজাত পদার্থ O2 তৈরি করে, এটাও ঠিক। আঠা এক প্রকারের বজ্র পদার্থ, এটাও হচ্ছে ঠিক। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে কোন রঞ্জকের উপস্থিতির জন্য গাছের পাতার রং সবুজ হয়ে থাকে? গাছের পাতার রং সবুজ হয়ে থাকে ক্লোরোফিল। ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে পাতার রং সাদা আলোর সবুজ তরঙ্গরৈর্ঘ্য শোষিত হয় না, এর ফলে পাতা সবুজ বর্ণ দেখায়। এটা দেখো এনটিপিসি সিবিটি 1 2021-এ এসেছে। এভাবে তোমাদের দেখবে কোশ্চেনের নিচে তোমাদের কোন এক্সামে এসেছে সেগুলো তোমাদের অবশ্যই মেনশন করা রয়েছে। 5 নম্বর প্রশ্ন দেখো, মেরুদণ্ডী প্রাণীর যকৃতের কোষে SER দ্বারা সংগঠিত গুরুত্বপূর্ণ কাজটি কি? ওষুধ এবং বিষের ডিটক্সিফিকেশন।
ওকে, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। আর ডিটক্সিফাই ডিটক্সিফাই ওষুধকে করতে সাহায্য করে থাকে যা। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি না, নিচের কোনটি মূলত্রে ঘটে যা সর্বদা বিভাজনক্ষম কোষ নিয়ে গঠিত, বিভাজনক্ষম কোষ নিয়ে গঠিত? সেটা হয়ে যাবে তোমাদের এর মেরিস্টেমেটিক বৃদ্ধি। ঠিক আছে, মেরিস্টেমেটিক বৃদ্ধি। ওকে, তাহলে এখানে তোমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে ম্যারিস্টেমেটিক কলা হলো একটা সেই ধরনের কলা যেখানে কি হয়, যেখানে উদ্ভিদের বৃদ্ধি ঘটে, যেমন কি অ্যাপিকাল মেরিস্টেম, ঠিক আছে, ক্যাম্বিয়াম মেরিস্টেম, এগুলো তোমরা অবশ্যই রিডিং পড়ে নিও। 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন কি, 7 নম্বর প্রশ্ন হচ্ছে মানব দেহের কোন কোষটির আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে, কোন কোষটি আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে গিয়ে শ্বেতকণিকা, সেটা হয়ে যাবে তোমাদের শ্বেতকণিকা। 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন জীবের জন্য স্লাইডেন এবং সোয়ান প্রদত্ত কোষ তত্ত্ব প্রযোজ্য নয়, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ভাইরাস, সেটা হয়ে যাবে ভাইরাস। ওকে, এটা হয়ে যাবে ভাইরাস। এরপরে দেখো 9 নম্বর, প্রভেদক ভেদ্য পর্দা এবং অর্ধভেদ্য পর্দা কোন ধরনের পদার্থকে প্রবেশ করতে দেয়, কোন ধরনের পদার্থকে প্রবেশ করতে দেয়, সেটা হয়ে যাবে শুধুমাত্র দ্রাবক, শুধুমাত্র দ্রাবক, কিন্তু দ্রাব্য নয়। 9 নম্বর প্রশ্ন হলো, এবং দেন 10 নম্বর প্রশ্ন বলেছে কি না, দেখো মাইটোকন্ড্রিয়াকে কেন অদ্ভুত বা রহস্যময় অঙ্গাণু বলা হয়, অদ্ভুত বা রহস্যময় অঙ্গাণু বলা হয়ে থাকে কারণ কি না তাদের নিজস্ব রাইবোজোম এবং ডিএনএ থাকে, তাদের নিজস্ব রাইবোজোম এবং ডিএনএ থাকে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে উদ্ভিদ উদ্ভিদ তাদের বর্জ্য পদার্থ কোন অংশে সংরক্ষণ করে, উদ্ভিদ তাদের বর্জ্য পদার্থ কোথায়, আমরা একটু আগেই পড়েছিলাম যে পাতা, গহ্বর, পাতা এবং পুরাতন জাইলেমে তারা এই বর্জ্য পদার্থকে সংরক্ষণ করে থাকে। এটা গ্রুপ ডি 2022 এসেছিল। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, এরেনকাইমা কোষ কোথায় পাওয়া যায়, এরেনকাইমা কোষ কোথায় পাওয়া যায়, কুচুরিপানা, কুচুরিপানাতে আমরা এরেনকাইমা কোষ লক্ষ্য করতে পারি। 13 নম্বর প্রশ্ন, কোথায় উদ্ভিদ দেহের কোথায় স্টার্চ, প্রোটিন এবং স্নেহ পদার্থ সন্নিহিত হয়, স্নেহ পদার্থ সন্নিহিত হয়ে থাকে, সেটা হয়ে যাবে কি লিউকোপ্লাস্ট, সেটা হয়ে যাবে লিউকোপ্লাস্ট। ওকে, দেন দেখো 14 নম্বর, নিচের কোনটি অ্যামিবার শরীরে জল সংরক্ষণ করে, নিচের অ্যামিবার শরীরে জল সংরক্ষণ করে, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রাকটাইল গহ্বর, ঠিক আছে, যেটা হচ্ছে সংকোচী গহ্বরও বলা হয়ে থাকে। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে রোহিও পাতায় একটা স্লাইডে চিনির গাঢ় দ্রাবণ যোগ করলে কি পরিবর্তন লক্ষ্য করা যায়, কি হবে না কোষগুলি জল ত্যাগ করবে এবং কোষ প্রাচীর থেকে কোষের সাইটোপ্লাজম সংকুচিত হয়ে দূরে সরে যাবে। এরপরে দেখো যে বলেছে প্রোক্যারিওটিক রাইবোজোমের উপ একক কি কি, প্রোক্যারিওটিক রাইবোজোমের উপ একক হচ্ছে গিয়ে উপ একক কি 50S এবং 30S, 30S, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এটাকে 80S। এরপরে দেখো যৌগিক মাইক্রোস্কোপের নিচে দেখা হলে মানুষের গালের যে কোষ এবং পেঁয়াজের খোসার মধ্যে প্রধান কি পার্থক্য রয়েছে, প্রধান কি পার্থক্য আমরা পরিলক্ষিত করতে পারি, প্রধান যে পার্থক্যটি রয়েছে সেটা হয়ে যাবে তোমাদের তোমাদের সেটা হয়ে যাবে কি পেঁয়াজের খোসায় কোষ প্রাচীর বর্তমান, কিন্তু মানুষের কোষে কোষ প্রাচীর নেই। এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো তারপরের প্রশ্ন যেটা তোমাদের 18 নম্বর প্রশ্ন, যে নিউক্লিয়াস ব্যতীত
নিউক্লিয়াস ব্যতীত কোষের কোন দুটি অঙ্গাণুর রাইবোজোম এবং নিজস্ব ডিএনএ রয়েছে? রাইবোজোম এবং নিজস্ব ডিএনএ রয়েছে, সেটা হয়ে যাবে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে। 19 নম্বর প্রশ্ন, নিচের উল্লেখিত বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না? প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না। এই যে পর্দাযুক্ত কোষাঙ্গাণু প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না। হ্যাঁ, ওকে। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন কোষাঙ্গাণুটি প্রোটিন কারখানা নামে পরিচিত? এটা আমরা সকলেই জানি, প্রোটিন কারখানা কোথায় না রাইবোজোম। রাইবোজোম, যাকে আমরা প্রোটিন কারখানা বলে থাকি। ওকে। এরপরে দেখো, নিচের কোন কোষাঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়ে থাকে কাকে? লাইসোজোমকে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। এরপরে দেখো, নিচের কোথায় উদ্ভিদের বজ্র পদার্থ পাওয়া যায়? নিচের কোথায় উদ্ভিদের বজ্র পদার্থ পাওয়া যায়? সেটা হয়ে যাবে নিচের যেখানে বজ্র পদার্থ পাওয়া যায়, যে সেলুকাস, এই যে 4 নম্বর দেখতে পেয়েছো, 3 নম্বর 4 দিয়ে দেওয়া রয়েছে, এইখানে আমাদের দেখতে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে গিয়ে কি না সেলুলার ভ্যাকুয়াল। সেলুলার আর ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল, ঠিক আছে, যেখানে উদ্ভিদের বজ্র পদার্থ সঞ্চিত থাকে। রবার্ট হুক একটা সাধারণ ম্যাগনিফাইং যন্ত্রের দ্বারা কর্কের টুকরো পর্যবেক্ষণ করার সময় কোন শব্দটি তৈরি করেছিলেন? কোন শব্দটি তৈরি করেছিলেন? সেটা হয়ে যাবে তোমাদের কোষ। এই যে কোষ শব্দটি রবার্ট হুক প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট দেখো 23-24 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কি না 24 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ছত্রাক কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে বাহ্যিক লঘু মাধ্যমে স্থাপন করলে সেগুলি জল শোষণ করে কিন্তু ফেটে যায় না, কিন্তু প্রাণী কোষ ফেটে যায়। উদ্ভিদ কোষের কোন অংশ কোষকে ফাটতে দেয় না? উদ্ভিদ কোষের কোন অংশ ফাটতে দেয় না? সেটা হয়ে যাবে কোষ প্রাচীর। সেটা হয়ে যাবে কোষ প্রাচীর, হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোষ প্রাচীর হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন অঙ্গাণুতে ডিএনএ রয়েছে? আর কোন অঙ্গাণুতে ডিএনএ রয়েছে? সেটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে রয়েছে ডিএনএ। এরপরে দেখো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কেন থাকে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কেন থাকে? কারণ তারা বিভিন্ন পরিবেশগত প্রভাবক থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করে। তারা বিভিন্ন পরিবেশগত প্রভাবক থেকে উদ্ভিদ কোষকে তারা রক্ষা করে থাকে। এরপরে দেখো, যে কোন পদ্ধতিতে কোষ পর্দার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হয়? পর্দার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে, সেটা হয়ে যাবে কি না ডিফিউশন। ডিফিউশন, ঠিক আছে, ডিফিউশনের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হয়। এতে কি হয়? কোনো প্রকার শক্তির প্রয়োজন হয় না। এতে কোনো প্রকার কোনরূপ কোনো শক্তির প্রয়োজন হয় না। উদ্ভিদের কোথায় আমরা এরকম কোষ দেখতে পাই? উদ্ভিদের কোথায় আমরা এরকম কোষ দেখতে পাই? উদ্ভিদের এই রকম কোষটি আমরা মূলে দেখতে পাই। এই যে একটা চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রর মতো যে কোষটি, সেটা আমরা মূলে লক্ষ্য করতে পারি। ঠিক আছে। এরপরে দেখো, বলেছে নিচের কোষটি চিহ্নিত করো। নিচের কোষটি, এটা সকলেই বলতে পারবো, এটা হচ্ছে একটা স্নায়ু কোষ। এরপরে দেখো, কোথায় নিম্নলিখিত কোষটি পাওয়া যায়, আবারও দিয়েছে, এটা আমরা কোথায় দেখতে পাবো? পাতা এবং এখানে আমরা পাতা এবং অঙ্কুরে এরকম ধরনের কোষ আমরা লক্ষ্য করতে পারি। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষে অক্সিজেন গ্রহণ এবং খাদ্য থেকে শক্তি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার জন্য শোষণের কাজ কোথায় ঘটে? শোষণের কাজ কোথায় ঘটে থাকে? সেটা হয়ে যাবে কি মাইটোকন্ড্রিয়া। সেটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া, ওকে। নেক্সট দেখো, যে ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় না, ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় না, ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় না মাইটোকন্ড্রিয়া।
এরপরে মেরিস্টেমিক টিস্যুর কোষে কি উপস্থিত থাকে না? ভ্যাকুয়াল থাকে না, ভ্যাকুয়াল থাকে না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কয়টি ঝিল্লির আবরণ রয়েছে? মাইটোকন্ড্রিয়াতে 2টি ঝিল্লির আবরণ রয়েছে। এরপরে দেখো স্বাধীনভাবে স্থায়িত্বযুক্ত জীবনের ক্ষুদ্রতম একক কি? স্বাধীনভাবে স্থায়িত্বযুক্ত জীবনের ক্ষুদ্রতম একক হচ্ছে গিয়ে কোষ। নিচের কোনটি শক্তির একক? শক্তির একক হচ্ছে কি এটিপি। আমরা এটিপি কে শক্তির একক বলে থাকি। রড এবং কোন কোষ কোথায় পাওয়া যায়? রড এবং কোন কোষ পাওয়া যায়? চোখে। রড এবং কোন কোষ পাওয়া যায়? চোখে। এরপরে দেখো, এরপরে হচ্ছে গিয়ে 38 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম যেটি জেলির মতো হয় তার মধ্যে অবস্থান করে, সেটা কি হবে? সেটা হয়ে যাবে নিউক্লিয়াস এবং কোষ পর্দা। নিউক্লিয়াস এবং কোষ পর্দা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন, কোনটি কোষের বহিঃপ্রাচীর যা কোষকে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে? বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে, সেটা হয়ে যাবে প্লাজমা ঝিল্লি। প্লাজমা ঝিল্লি। এরপরে দেখো, কোষ সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলি? কোষ সংক্রান্ত বিদ্যাকে আমরা বলে থাকি সাইটোলজি। কোষ সংক্রান্ত বিদ্যাকে আমরা বলি সাইটোলজি। 41 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি হয়? প্রাণী কোষের প্রাচীর লিপিড দিয়ে তৈরি হয়। লিপিড, লিপিড দিয়ে তৈরি হয়ে থাকে। এরপরে দেখো, নিচের কোনটি প্রাণী কলা নয়? নিচের প্রাণী কলা নয়, সেটা হয়ে যাবে ম্যারিস্টেমিক মেরিস্টেমিক কলা। ওকে, যেটা উদ্ভিদ কলার দেহে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, যারা দেহে দেখতে পাওয়া যায়। 43 নম্বর, নিচের কোনটি সঠিক নয় বলেছে? এখানে বলেছে যে উদ্ভিদ কোষ প্রাণী কোষ অপেক্ষায় বড়, প্রাণী কোষে প্লাস্টিড নেই। এরপরে বলেছে কি? এরপরে যেটা বলেছে সেটা দেখো, যে উদ্ভিদ কোষ এবং উদ্ভিদ কোষের গহ্বর সংখ্যা প্রাণী কোষের অপেক্ষায় কম এবং ছোট। তো উদ্ভিদ কোষের গহ্বরের সংখ্যা প্রাণী কোষের অপেক্ষায় কম এবং ছোট, এটা আমাদের সঠিক নয়। ঠিক আছে, এখানে ছোট নয়, এখানে বড় হবে। এরপরে 44 নম্বর প্রশ্ন দেখো, যেখানে বলেছে যে জল বেরিয়ে যাওয়ার কারণে কোষের সংকুচিত হওয়াকে কি বলে? কোষের সংকুচিত হওয়াকে আমরা বলে থাকি প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস বলে থাকি। এরপরে তোমাদের যে উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হয়ে থাকে। উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। 46 নম্বর প্রশ্ন, নিচের কোন নিচের কোন অঙ্গাণুটি প্রোটিনের এবং ফ্যাটের ভেসিকেলে বা গহ্বরে পরিবর্তন এবং প্যাকেজিং এর জন্য দায়ী? প্যাকেজিং এর জন্য দায়ী, সেটা হয়ে যাবে কি? রাইবোজোম। সেটা হয়ে যাবে রাইবোজোম, সরি, সেটা হয়ে যাবে তোমাদের গলগি বস্তু। সেটা হয়ে যাবে তোমাদের গলগি বস্তু। সেটা কি হয়ে যাবে? তোমাদের গলগি বস্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোষের সর্ববৃহৎ অঙ্গাণু? নিচের নিউক্লিয়াস হচ্ছে গিয়ে সর্ববৃহৎ অঙ্গাণু। সর্ববৃহৎ অঙ্গাণু। এরপরে দেখো, সাধারণ অ্যাপিথেলিয়াম হলো একটা কি না কোষ, একটি কোষপুরু। ঠিক যদি হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাপিথেলিয়াম। এরপরে 49 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রুক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সারফেসে উপস্থিত থাকে? সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে রাইবোজোম। সেটা হয়ে যাবে রাইবোজোম। এখানে বানান ভুল রয়েছে, তোমরা দেখে নেবে যে রাইবোজোম হবে, রাইবোজোম। এরপরে 50 নম্বর প্রশ্ন, যে গাছ মূলরোম দিয়ে কোন পদ্ধতিতে জল শোষণ করে? গাছ মূলরোম দিয়ে কোন পদ্ধতিতে জল শোষণ করে? সেটা হয়ে যাবে অভিস্রাবণ। সেটা হয়ে যাবে অভিস্রাবণ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অভিস্রাবণ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, এরপরে যেটা রয়েছে 51 নম্বর প্রশ্ন, যে
যে পদ্ধতিতে উদ্ভিদ কোষে উপস্থিত জল অভিস্রাবণ এর দ্বারা হারায় এবং সংকুচিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি প্লাজমোলাইসিস। তাকে আমরা বলে থাকি প্লাজমোলাইসিস। এরপরে 52 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে নিচের কোনটি জীবন্ত কোষের অণুগুলিকে ক্ষতি করে এবং তাদের জেনেটিক বৈশিষ্ট্য পরিবর্তন করে এবং তাদের কি করে? জেনেটিক বৈশিষ্ট্য পরিবর্তন করে। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে তেজস্ক্রিয়তা। সেটা হয়ে যাবে তেজস্ক্রিয়তা। এরপরে দেখো ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয়? ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি হয়। ছত্রাকের যে কোষপ্রাচীর সেটা কাইটিন দিয়ে তৈরি হয়। নিচের কোনটিকে কোষের প্রভু বা মাস্টার বলা হয়? নিচের কোনটিকে কোষের প্রভু বা মাস্টার বলা হয়? সেটা হয়ে যাবে তোমাদের ডি, নিউক্লিয়াস। সেটা হয়ে যাবে নিউক্লিয়াস। ওকে। এরপরে দেখো মাস্টার বা প্রভু বলা হয়ে থাকে, সেটা হয়ে যাবে নিউক্লিয়াসকে মাস্টার বা প্রভু বলা হয়ে থাকে। এরপরে 55 নম্বর প্রশ্ন, নিচের নিউক্লিয়াসে থাকে না, নিচের নিউক্লিয়াসে থাকে না, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ভ্যাকুয়াল থাকে না। সেটা হয়ে যাবে ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল থাকে না। এরপরে দেখো 56 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে কর্ক জল ও গ্যাসের জন্য অভেদ্য কারণ এর কোষের মধ্যে, অভেদ্য কারণ এর কোষের মধ্যে ড্যাশ রয়েছে, এর কোষের মধ্যে কি রয়েছে? সুবেরিন রয়েছে, সুবেরিন। এরপরে দেখো 57 নম্বর প্রশ্ন, মাটির থেকে জল এবং ও আয়নগুলি কিভাবে উদ্ভিদের মূলের কোষে শোষিত হয়? কিভাবে উদ্ভিদের মূলের কোষে শোষিত হয়? প্রথমে প্রথমে আয়ন সক্রিয় পরিবহনের মাধ্যমে এবং জলরসের ঘনত্বের উপর ভিত্তি করে শোষিত হয়ে থাকে। তারপরে দেখো, এরপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি 58 নম্বর প্রশ্ন, যে এনজিওস্পার্মের দ্বারা একাধিক ভ্রূণের এর আপাতনকে কি বলা হয়ে থাকে? আপাতনকে বলা হয়ে থাকে পলি এমব্রোয়ানি, পলি এমব্রোয়ানি। ঠিক আছে, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 59 নম্বর প্রশ্ন, যে সামুদ্রিক শৈবালের বৈশিষ্ট্যপূর্ণ রং এবং তাদের প্লাস্টিডে উপস্থিত পিগমেন্টের জন্য হয়, কোন পিগমেন্ট শৈবালের সবুজ রঙের জন্য দায়ী? শৈবালের সবুজ রঙের জন্য দায়ী, সেটা হয়ে যাবে ক্লোরোফিল। এরপরে দেখো 60 নম্বর প্রশ্ন, যে প্লোটোপ্লাজম নামটি কে দিয়েছিলেন? প্লোটোপ্লাজম নামটি দিয়েছিলেন জোহান ইভেনজেলিস্ট এবং জোহান ইভেনজেলিস্ট পার্কিনজি। 61 নম্বর প্রশ্ন, কোন অঙ্গাণু থেকে লাইসোজোম তৈরি হয়? লাইসোজোম তৈরি হয়ে থাকে কোথা থেকে? গলগি বডি থেকে লাইসোজোম তৈরি হয়ে থাকে, লাইসোজোম। এরপরে দেখো গলগি বডি থেকে লাইসোজোম তৈরি হয়ে থাকে। এরপরে রবার্ট হুক কিভাবে কোষ আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক কিভাবে কোষ আবিষ্কার করেছিলেন? এন্ড সেটা হয়ে যাবে কর্ক পর্যবেক্ষণ করে, কর্ক পর্যবেক্ষণ করে তিনি কোষ আবিষ্কার করেছিলেন। 63 নম্বর প্রশ্ন, কোন রঞ্জক ফল ও সবজির রং ঠিক করে? কোন রঞ্জক সবজির ফল এবং রং ঠিক করে থাকে? সেটা হয়ে যাবে অ্যানোসায়ানিন। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে 64 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে, নিচের কোন পদ্ধতিতে অভিস্রাবণের মাধ্যমে জীবন্ত উদ্ভিদ কোষের জলের নির্গমন ঘটে এবং কোষটি সংকুচিত হয়? হয় কি? সেটা হয়ে যাবে কি? প্লাজমোলাইসিস। সেটা হয়ে যাবে প্লাজমোলাইসিস, সঠিক অ্যান্সার। আর এরপরে দেখো, এরপরে যেটা বলেছে যে 65 নম্বর প্রশ্ন, জাইলেম কলার কোন অংশটি মৃত ক্রোশ দ্বারা তৈরি হলেও উদ্ভিদে জল এবং অন্যান্য খনিজ পরিবহনে সাহায্য করে? অন্যান্য খনিজের পরিবহনে সাহায্য করে, সেটা হয়ে যাবে টার্কিড এবং ভ্যাসেল, টার্কিড এবং ভ্যাসেল। এরপরে জাইলেম কলার কোন অংশে খাদ্য সঞ্চিত থাকে? জাইলেম কলার কোন অংশে খাদ্য সঞ্চিত থাকে? সেটা হয়ে যাবে প্যারেনকাইমাতে, জাইলেনের প্যারেনকাইমাতে খাদ্য সঞ্চিত থাকে। উদ্ভিদের রঞ্জক এবং আঠা বিশেষ করে ড্যাশ সংরক্ষিত হয়? উদ্ভিদের পুরনো পুরনো জাইলেম, পুরানো জাইলেম, পুরানো জাইলেম।
এরপরে দেখো এদের কোনটি জাইলেমের অংশ নয়, এদের কোনটি জাইলেমের অংশ নয়, সেটা হয়ে যাবে কি না কম্পিনিয়ন কোষ, কম্পিনিয়ন কোষ জাইলেমের অংশ নয়। নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের তৃতীয় ট্রপিক স্তরে রয়েছে, তৃতীয় ট্রপিক রয়েছে, সেটা হয়ে যাবে দ্বিতীয় খাদক, তৃতীয় ট্রপিক স্তরে রয়েছে। 70 নম্বর প্রশ্ন, মানব শরীরের কোন অংশে, মানব শরীরের কোন অংশে স্কোয়াসমাস এপিথেলিয়াল এপিথিয়াল থাকে না, এপিথিয়াল থাকে না কি বৃক্ক নালিকা, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো তরুঙ্গাস্থিত বা কার্টিলেজ টিস্যু নিচের কোনটি অঙ্গে থাকে না, নিচের যে অঙ্গে থাকে না সেটা আমরা এদিকে দেখতে পাবো, সেটা কি না বৃক্ক, না কান, না শব্দযন্ত্র, সেটা কোথায় হয়ে যাবে বৃক্ক। ঠিক আছে, কার্টিলেজ হলো একটা সংযোগ টিস্যু, এটি বৃক্কে থাকে না। এরপরে দেখো বায়ুমণ্ডলীয় চাপ এবং ট্রান্সপিরেশন হার একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত, একে অপরের সাথে ব্যস্তানুপাতিক, একে অপরের সাথে কি ব্যস্তানুপাতিক হয়ে থাকে। যে পদ্ধতিতে যে পদ্ধতিতে সিভ টিউবে খাদ্য ও অন্যান্য বস্তু পার্শ্ববর্তী কোষের সাহায্যে ঊর্ধ্বমুখী ও নিম্নাভিমুখী পরিবাহিত হয় তাকে কি বলে, নিম্নাভিমুখী পরিবাহিত হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলে থাকি কি না স্থানচ্যুতি, তাকে আমরা বলে থাকি স্থানচ্যুতি, তাকে আমরা বলে থাকি স্থানচ্যুতি। এরপরে দেখো, এরপরে হচ্ছে গিয়ে কি না নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি, নিচের কোন বক্তব্যটি, নিচের কোন বক্তব্যটি উদ্ভিদের জলের পরিবহনকে সঠিকভাবে ব্যক্ত করে, উদ্ভিদের জলের পরিবহনকে সঠিকভাবে ব্যক্ত করে থাকে কোনটি, সেটা হয়ে যাবে তোমাদের এর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে পদ্ধতিতে স্টোমাটার মাধ্যমে জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায় তাকে আমরা বলে থাকি ট্রান্সপিরেশন। নিচের কোন বক্তব্যটি ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবহন সম্পর্কে সঠিক নয়, ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবহন সম্পর্কে সঠিক নয়, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ফ্লোয়েম কলার পরিবহন, ফ্লোয়েম কলার পরিবহন যেটা হয়ে যাবে জিটিপি এবং সিটিপি, জিটিপি এবং সিটিপি। এরপরে দেখো যে নিচের কোনটি জাইলেম ভেসেলকে, জাইলেম ভেসেলকে জলরোধী করে তোলে, জলরোধী করে তোলে, সেটা হয়ে যাবে কি লিগনিন, সেটা হয়ে যাবে লিগনিন, লিগলিন। এরপরে দেখো সেলুলোজ কি করে, সেলুলোজ গাছের আকার গঠনে সাহায্য করে। কিউটিন কি করে, উদ্ভিদের পাতা এবং ফলকে জলরোধী করে তোলে। এবং দেখো সাবেরিন কি করে, উদ্ভিদ কলাগুলোকে জলে প্রবেশে বাধা দেয়, উদ্ভিদ কলাগুলিকে জলে প্রবেশে বাধা দিয়ে থাকে। পরে 77 নম্বর প্রশ্ন যেটা বলেছে যে যেটা দেখো তোমাদের এখানে কলা কোষ থেকে রয়েছে, যেটা তোমাদের এখানে কলা কোষ থেকে রয়েছে, যে বলেছে উদ্ভিদ কলাটি কোন কোষ বিভাজনে সক্ষম, কোন কোষ বিভাজনে সক্ষম, সেটা হয়ে যাবে ম্যারিস্টেম, ম্যারিস্টেম। নিচের দেওয়া পাতার প্রস্থচ্ছেদ অধ্যয়ন করো, পাতার প্রস্থচ্ছেদ। এই যে দেখো এটা এখানে আমরা কোন বিকল্পটিকে সঠিক বলবো, এখানে আমাদের ঊর্ধ্ব অ্যাপ্রিমেড, এই যে এই বিকল্পটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এই বিকল্পটা। ঠিক আছে, তোমরা দেখে নিও পিডিএফ থেকে। এরপরে দেখো তোমাদের নিচের যে সারণী দেওয়া রয়েছে প্রাণীদের বিভিন্ন অ্যাপিথেলিয়াম এবং টিস্যু বিভিন্ন অংশে অবস্থান করেছে তার সঠিক বিকল্পটি চিহ্নিত করুন। তোমাদের এই টাইপেরও প্রশ্ন এসে থাকে যেখানে তোমাদের অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা তোমরা অবশ্যই দেখে নিও পিডিএফ থেকে। এরপরে দেখো প্যারেনকাইমা হলো উদ্ভিদের সবচেয়ে সবচেয়ে সাধারণ সাধারণ সরল স্থায়ী কলা, কিন্তু কিছু উদ্ভিদে এটি ক্লোরেনকাইমা এবং এরেনকাইমা বলা হয় কেন, কারণ কি এরেনকাইমা বলা হয়, এর কারণ হচ্ছে গিয়ে বি, সেটা হচ্ছে ক্লোরেনকাইমা থেকে হচ্ছে ক্লোরোফিল যুক্ত এরেনকাইমা, তারপরে বায়ুপূর্ণ এবং ভাসতে সাহায্য করছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি, নেক্সট তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না নিচের কোন টিস্যুটি ত্বক এবং ভেতরের অঙ্গগুলির মধ্যে অবস্থান করে, ভেতরের অঙ্গগুলির মধ্যে অবস্থান করে, সেটা হয়ে যাবে
অ্যাপিপোস টিস্যু, অ্যাডিপোস টিস্যু। এরপরে দেখো 82 নম্বর প্রশ্ন, নিচের কোন ধরনের টিস্যু ফুসফুসের অ্যালভিওলি আবরণী তৈরি করে? সেটা হয়ে যাবে কি না স্কোয়াশ মাস। এরপরে দেখো 83 নম্বর প্রশ্ন, রক্ত নিচে বর্ণিত কি ধরনের টিস্যু? রক্ত দেহের এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারার জন্য এটি একটা যোগাযোগকারী টিস্যু। ঠিক আছে। এরপরে দেখো উদ্ভিদ টিস্যুতে প্রাপ্য প্রধান কোষগুলি কি কি? প্রধান কোষগুলি হচ্ছে গিয়ে এখানে যে বলা রয়েছে দেখো, ডার্মাল, গ্রাউন্ড এবং ভাস্কুলার, প্রত্যেকটি হবে উদ্ভিদের টিস্যুতে প্রাপ্য প্রধান কোষ। ওকে। এরপরে দেখো তোমাদের যে দেওয়া আছে, গাছের কাণ্ড এবং শিকড়ের প্রস্থে বৃদ্ধি হয় কেন? কারণ পার্শ্বীয় ম্যারিস্টেমের জন্য। এরপরের দেখো টিস্যু বা কলা কি? টিস্যু বা কলা হচ্ছে গিয়ে কোষের আকার, উৎপত্তি এবং কাজ একই রকম হয়ে থাকে। ওকে। কতগুলি একই প্রকার কোষ যাদের কাজ, আকার এবং উৎপত্তি একই স্থানে, তাদের আমরা বলে থাকি টিস্যু। স্থায়ী টিস্যু গঠনের জন্য একটা স্থায়ী আকৃতি, আকার, কার্যগ্রহণের প্রক্রিয়াকে কি বলে? আমরা বলে থাকি ডিফারেন্টেশন, অর্থাৎ পার্থক্য বলে থাকি। কি বলে থাকি আমরা? পার্থক্য বলে থাকি। ওকে। নেক্সট আমাদের যেটা সেটা রয়েছে, নিচের কোন টিস্যুর মধ্যে জীবন্ত লম্বা এক কোণে অসমভাবে মোটা কোষ থাকে? সেটা হয়ে যাবে ক্লোরেনকাইমা। এরপরে নিচের কোন স্থায়ী টিস্যু উদ্ভিদকে শক্ত এবং দৃঢ় করে তোলে? সেটা হয়ে যাবে ক্লেরেনকাইমা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নিচের কোনটি একটা যোগ কলা? এটা হচ্ছে হাড় হচ্ছে একটা যোগ কলা। এরপরে দেখো বলেছে যে একটি নির্দিষ্ট প্রাণীর কলার কিছু কাজ নিচে উল্লেখ করা হলো। কি বলেছে না আভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করে, টিস্যু পুনঃস্থাপন করে, অঙ্গের অভ্যন্তরে শূন্যস্থান পূরণ করে। বিশেষ কলাটিকে চিহ্নিত করো। বিশেষ কলাটি কি হয়ে যাবে এটা? হ্যাঁ না অ্যারিওলার কলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নিচের কোন টিস্যু মেরামত করতে সাহায্য করে? সেটা হয়ে যাবে অ্যারিওলার। এরপরে নিচের কোন টিস্যু ফ্ল্যাট সঞ্চয় করে? সেটা হয়ে যাবে অ্যাডিপোস। এরপরে কোন কলার উপস্থিতির জন্য নারকেলের মালা শক্ত হয়? কোন টিস্যুর জন্য নারকেলের মালা শক্ত হয়ে থাকে? স্ক্লেরেনকাইমা। উদ্ভিদদেহে ম্যারিস্টোমেটিক টিস্যু যখন তার কোষ বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে এবং স্থায়ী আকৃতি নিয়ে নির্দিষ্ট কাজ করে, সেই পদ্ধতিটি কি নামে পরিচিত? সেই পদ্ধতিটি ডিফারেন্সিয়েশন নামে পরিচিত। এরপরে নিচের কোনটির উপস্থিতি জটিল উদ্ভিদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য যা স্থলজ পরিবেশে তাদের টিকে থাকতে সাহায্য করে? সেটা হয়ে যাবে কি না ভাস্কুলার কলা। এরপরে দেখো জাইলেমের কোন অংশ জল পরিবহন করে না? সেটা হয়ে যাবে জাইলেম তন্তু। এরপরে উদ্ভিদের কোথায় ভ্রূণমুকুল পাওয়া যায়? বীজে পাওয়া যায় ভ্রূণমুকুল। এবং দেখো সিপ প্লেটে কি উপস্থিত থাকে? ফ্লোয়েম নালী উপস্থিত থাকে সিপ প্লেটে। 100 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের শরীরে ফ্ল্যাট সঞ্চয়কারী কলা কোনটি? হচ্ছে গিয়ে অ্যাডিপোজ কলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অ্যাডিপোজ কলা যেটা ফ্ল্যাট সঞ্চয় করে থাকে।
এরপরে দেখো ক্রোমোজোম থেকে আমরা প্রশ্ন দেখব, কি কি প্রশ্ন এসেছিল ক্রোমোজোম থেকে। 101, যেটা হচ্ছে জীবন্ত প্রাণীদের প্রোটিন তৈরির তথ্য কোথায় জমা থাকে? জীবন্ত প্রাণীদের প্রোটিন তৈরির যে তথ্য সেটা জমা থাকে ডিএনএ তে, সেটা জমা থাকে ডিএনএ তে। যৌন প্রজননকারী জীবে কয়টি দেহ ক্রোমোজোম থাকবে? যদি ক্রোমোজোমের সংখ্যা হয় 2n সমান 18, তাহলে এখানে হয়ে যাবে 16টি। কেন? কারণ দেহ ক্রোমোজোম হলো এমন ক্রোমোজোম যার যৌন ক্রোমোজোমের কোনো বৈশিষ্ট্য বহন করে না। মানব শরীরে এদের সংখ্যা থাকে 22 জোড়া, এর জন্য এটা হয়ে যাবে 16। এরপরে যার উপস্থিতির জন্য ডিএনএ তে জলাকর্ষী ধর্ম দেখা যায়, জলাকর্ষী ধর্ম দেখা যায় যার জন্য সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে না ফসফেট গ্রুপ। এরপরে দেখো, এরপরে 4 নম্বর 104, সেটা হচ্ছে কি না নিচের জিনের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, এদের মধ্যে কোনটি সঠিক নয়? এদের মধ্যে কোনটি সঠিক নয় সেটা হয়ে যাবে তাদের কোনো পরিবর্তন হয় না, তাদের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, জিনের কিছু বৈশিষ্ট্য তাদের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে সঠিক নয়। ওকে। জিন হলো গিরতর কার্যগত একক যার ডিএনএ এর একটা অংশ। জিন কথাটি প্রথম কে ব্যবহার করেন? জিন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জোহানসেন। জোহানসেন প্রথম জিন কথাটি ব্যবহার করেছিলেন। এরপরে মানবদেহের লিঙ্গ নির্ধারণের একটা চিত্র এটি। কিছু সিদ্ধান্ত থেকে কিছু সিদ্ধান্ত এর থেকে উপনীত হওয়া সম্ভব, যাহা নিচে বর্ণিত রয়েছে, চিত্রটি দেখে সঠিক নির্ণয় করি। এখানে কি হয়েছে? এখানে দেখো যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, এখানে চিত্রটি দেখো যে এটা হচ্ছে গিয়ে একটা পুরুষ এক্স ওয়াই এবং এক্স এক্স, ঠিক আছে, এখান থেকে এক্স ওয়াই এবং এক্স, এখান থেকে এক্স এসছে। এরপরে দেখো এখানে দেখো যেটা এক্স ওয়াই এটা মেল হয়েছে এবং এক্স এক্স এটা ফিমেল হয়েছে। এখান থেকে আমাদের কি বলেছে, এখান থেকে যে অপশনগুলো বলেছে সেগুলোকে আমাদের দেখতে হবে। যে এখানে কি বলেছে, সমস্ত বাচ্চাই মা হতে এক্স ক্রোমোজোম নিয়ে থাকে, না ছেলে এবং মেয়ের সম্ভাবনা 50%, না পুরুষ লিঙ্গ নির্ধারণ করে থাকে, না মহিলা লিঙ্গ নির্ধারণ করে থাকে। তাহলে কে এখানে আমাদের লিঙ্গ নির্ধারণ করতে সহায়তা করে? সেটা হয়ে যাবে মহিলা, কারণ মহিলার হচ্ছে গিয়ে এক্স এক্স ক্রোমোজোম রয়েছে। ওকে। এরপরে দেখো যেটা 107, সেটা হচ্ছে গোলাকার ডিএনএ রয়েছে যার মধ্যে গোলাকার মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে কি রয়েছে, না গোলাকার গোলাকার ডিএনএ রয়েছে, গোলাকার ডিএনএ রয়েছে, ডিএনএ। এরপরে দেখো ডিএনএ থেকে আরএনএ তে জিন সম্পর্কিত তথ্যাবলী কপি করার পদ্ধতিকে কি বলে? জিন সম্পর্কিত তথ্যগুলিকে কপি করার পদ্ধতিকে বলা হয়ে থাকে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন বলা হয়ে থাকে। এরপরে পুরুষ মানুষের মোট গ্যামেটের অর্ধেক সংখ্যায় ক্রোমোজোম বিন্যাস কিরকম থাকে? ক্রোমোজোম বিন্যাস কিরকম থাকে সেটা হয়ে যাবে না 22+Y পুরুষদের ক্ষেত্রে। এরপরে নিচের যে অঙ্গাণুগুলির মধ্যে কোনটি পরবর্তী প্রজন্মে একটা বৈশিষ্ট্যের উত্তরাধিকার নিয়ন্ত্রণ করে? পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্যের উত্তরাধিকার নিয়ন্ত্রণ করে পিতৃ এবং মাতৃ জিন, পিতৃ ও মাতৃ জিন। এরপর নিচের কোনটির মাধ্যমে জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে? নিচের কোনটির মাধ্যমে জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে? সেটা হয়ে যাবে হরমোন হলো এক প্রকার প্রোটিন যেটির মাধ্যমে জিনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা যায়। নিচের কোনটি লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী? নিচের কোনটি লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী? সেটা হয়ে যাবে কি, না অ্যালোসোম। অ্যালোসোম হয়ে যাবে লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। অ্যালোসোম হয়ে যাবে সঠিক অ্যান্সার, লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। এরপরে দেখো বলেছে যে মানবদেহের ক্রোমোজোম সংখ্যা 46টি, তাহলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 23 হবে। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা 23 হবে। কেন? কারণ জনন কোষে অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুতে এটি থাকে 23টি করে। এরপরে দেখো এক্স ক্রোমোজোম ধারী শুক্রাণু এবং ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণুর মধ্যে কোন কি কোনো দৃশ্যমান পার্থক্য রয়েছে? কোনো দৃশ্যমান পার্থক্য রয়েছে? কোনো রকম কোনো দৃশ্যমান পার্থক্য এখানে আমরা পরিলক্ষিত হতে
পারি না। এরপরে দেখো যৌন ক্রোমোজোমের একটা অভিন্ন জোড় কোথায় পাওয়া যায়, একটা অভিন্ন জোড় কোথায় পাওয়া যায়, সেটা হয়ে যাবে মানব নারী। একটা অভিন্ন জোড়, এখানে কি, এটা আমরা অভিন্ন জোড়, পারফেক্ট অভিন্ন, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, যেটা এক্স এক্স ক্রোমোজোম থেকে থাকে। এরপরে দেখো কোনটি শিশুর লিঙ্গ নির্ধারণ করে থাকে, শিশুর লিঙ্গ নির্ধারণ করে থাকে সেটা হয়ে যাবে ক্রোমোজোম। ক্রোমোজোম হয়ে যাবে সঠিক অ্যান্সার, ক্রোমোজোম। এরপরে দেখো নিচের কোনটি সমসংস্থ ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম হয়ে যাবে অটোজোমকে আমরা বলে থাকি সমসংস্থ ক্রোমোজোম, অটোজোমকে বলে থাকি সমসংস্থ ক্রোমোজোম। এরপরে দেখো বলেছে কি না 118 ডিএনএ এবং আরএনএ তে অথবা আরএনএ থেকে ডিএনএ তে জিনগত জিনগত তথ্য বদল করার পদ্ধতিকে কি বলে, সেটা হয়ে যাবে ট্রান্সক্রিপশন বলা হয়ে থাকে। এবং ডিএনএ সিকোয়েন্স জিন চিহ্নিত করার প্রক্রিয়াকে কি বলা হয়, জিন চিহ্নিত করার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে অ্যানোটেশন, অ্যানোটেশন বলা হয়ে থাকে। এরপরে ইঁদুরের মধ্যে কত জোড়া ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোম থাকে সেটা হয়ে যাবে 21 জোড়া ক্রোমোজোম দেখতে পাওয়া যায় ইঁদুরের মধ্যে। মানব শরীরে মানব কোষে আমরা 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার অর্থ হলো কত না 46টি ক্রোমোজোম। নেক্সট দেখো নিম্নলিখিত কোন উক্তিটি সত্য নয়, নিম্নলিখিত কোন উক্তিটি সত্য নয়, সেটা হয়ে যাবে গ্যামেট গঠনের সময় দুটি অ্যালিল একত্রিত হয়, এটা কখনোই সত্য হতে পারে না। এরপরে নিচের কোন কোষে ক্রোমোজোমের সহিত ক্রোমাটিড গুলি যুক্ত হয়, ক্রোমাটিড গুলি যুক্ত হয়ে থাকে সেটা হয়ে যাবে কি না সেন্ট্রোমিয়ার, সেটা হয়ে যাবে অপশন নম্বর এ হয়ে যাবে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 23 নম্বর নিচের কোনটি বংশগতির ধারক এবং বাহক, সেটা হয়ে যাবে কি জিন, জিন হয়ে যাবে বংশগতির ধারক এবং বাহক। নিচের কোনটি সঠিক জোড়া, নিচের কোনটি সঠিক জোড়া সেটা হয়ে যাবে দেখো ক্লাউন ফ্লেটার্স সিনড্রোম, যেটা হচ্ছে কি না 44 অটোজোম প্লাস এক্স এক্স ওয়াই, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার অপশন নম্বর বি। এরপরে দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দূর সম্পর্কিত প্রাণীদের ডিএনএর পার্থক্য বেশি হয়, সম্পর্ক যত দূরের হবে পার্থক্য তত বেশি হবে, এই মতবাদ কি নামে পরিচিত, এই মতবাদ কি নামে পরিচিত না আণবিক 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 ফাইলোজেনি, ফাইলোজেনি নামে পরিচিত, আণবিক ফাইলোজেনি নামে পরিচিত। এরপরে দেখো একজন বর্ণান্ধ ব্যক্তি স্বাভাবিক মহিলাকে বিবাহ করলে বর্ণান্ধতা দেখা যাবে, যার মধ্যে যার মধ্যে কি উম, কার কার মধ্যে না মেয়ে এবং মেয়ের মধ্যে এই বর্ণান্ধতা আমরা দেখতে পাবো। এরপরে দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে জীব দেহের সেটা হচ্ছে গিয়ে তোমাদের জীবদেহের এরপরে বলছি জীববিজ্ঞানের কোন শাখা, জীববিজ্ঞানের কোন শাখা উত্তরাধিকারের ধারণা সংক্রান্ত অধ্যয়ন করে থাকে, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে জেনেটিক। ওকে। এরপরে দেখো নিউক্লিক অ্যাসিডে থাকা ক্রোডেড এর ইনফরমেশন নির্ভর করে, ক্লোডেড ইনফরমেশন নির্ভর করে নিউক্লিয়াইডের বিন্যাসের উপর, নিউক্লিয়াইডের বিন্যাসের উপর। এরপরে দেখো নিচের কোন বাক্যটি সঠিক, নিচের কোন বাক্যটি প্রত্যেক প্রোটিনের জন্য নির্দিষ্ট জিন থাকে, প্রত্যেক প্রোটিনের জন্য নির্দিষ্ট জিন থাকে, নির্দিষ্ট জিন থাকে। এরপরে দেখো যেটা রয়েছে সেটা কি না জিনের জীবকোষ, জীবকোষে প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎসটি কি, জীবকোষে প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎস হচ্ছে জিন, ডিএনএ। এরপর নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত সেটা হয়ে যাবে কি না জিনের পরিবর্তন, জিনের পরিবর্তন। এরপরে দেখো যেটা সেটা হচ্ছে কি একটি জীবের নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএ এর পরিপূর্ণ অংশকে কি বলে, ডিএনএ এর পরিপুংশকে অংশকে আমরা বলে থাকি জিনোম। এরপরে দেখো কোষ বিভাজন থেকে কয়েকটি প্রশ্ন, তারপরেই আমাদের এই ক্লাসটি শেষ হবে। বলেছে যে দুই ধরনের কোষ বিভাজন নিচের চিত্রে দেখানো হয়েছে, কোন বিকল্পটি কোষ বিভাজন প্রকারের জন্য সঠিক,
কোন বিকল্পটি কোষ বিভাজনের জন্য সঠিক, সেটা হয়ে যাবে কি, এখানে দেখো এই যে এ হয়েছে না, এ বলেছে মাইটোসিস এবং বি বলেছে মিওসিস, এইটা হয়ে যাবে। এবং তোমাদের যে মিওসিস জনন কোষ হয়ে গ্যামেট তৈরি জন্য, ঠিক আছে, এইটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো আহ, যে প্রজননের মৌলিক ঘটনা কোনটি? প্রজননের মৌলিক ঘটনা হলো ডিএনএর প্রতিলিপি, ডিএনএর প্রতিলিপি, ঠিক আছে। এরপরে দেখো নিচের চিত্রটি একটা একক প্রাণীর প্রজনন প্রকাশ করে, কিন্তু যে পরবর্তী বংশধর আছে তাদের মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। এই ভিন্নতার কারণ কি হতে পারে? এই ভিন্নতার যে কারণ হতে পারে সেটা না ডিএনএর অনুলিপিতে ত্রুটি। সেটা কি হতে পারে? ডিএনএ তে অনুলিপিতে ত্রুটি হতে পারে। এরপরে দেখো যে কোষে বিভাজন হয় না ডিএনএ সেখানে কি রূপে উপস্থিত থাকে? সেখানে কি রূপে উপস্থিত থাকে? সেটা হয়ে যাবে ক্রোমাটিন সামগ্রী, ক্রোমাটিন সামগ্রী উপস্থিত থাকে। যৌন জননকারী জীবে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা কিভাবে নির্দিষ্ট থাকে? ক্রোমোজোম সংখ্যা কিভাবে নির্দিষ্ট থাকে? গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম অর্ধেক হওয়া, গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম অর্ধেক হওয়া, গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম অর্ধেক হওয়া। এরপরে দেখো, এরপরে হচ্ছে গিয়ে কি না নিচের কোনটি কোষ বিভাজনের সহিত জড়িত? নিচের কোনটি কোষ বিভাজনের সহিত জড়িত? সেটা হয়ে যাবে কি না সাইটোকাইনিন, সেটা হয়ে যাবে সাইটোকাইনিন কোষ বিভাজনের সঙ্গে জড়িত। অক্সিন জীবদেহের বৃদ্ধিতে সাহায্য করে থাকে, জিব্বেরেলিন সেটা জীবদেহের বীজ উদ্দিগমে সাহায্য করে থাকে। এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো নিরক্ষীয় প্লেটে কোষের কেন্দ্রে ক্রোমোজোমগুলির সারিবদ্ধতা মাইটোসিসের কোন পর্যায়ে ঘটে থাকে? মাইটোসিসের কোন পর্যায়ে ঘটে থাকে? সেটা হয়ে যাবে মেটাফেজ, এটা হয়ে যাবে মেটাফেজ পর্যায়। ওকে, দেন দেখো তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এইখানে দিন, তারপরে তোমাদের উদ্ভিদ জগৎ শুরু হয়েছে, তারপরে তোমাদের উদ্ভিদ জগৎ শুরু হয়েছে। এটা তোমাদের আমি নেক্সট ক্লাসে এই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নিয়ে একটা ক্লাস করিয়ে দেব, যেখানে তোমরা এখানে তোমরা পেয়ে গেছো তোমরা কোষ কলা এবং কোষ বিভাজন। এই যে পুরো পুরো কোষ কলা কোষ বিভাজন থেকে যা সমস্ত প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নকে আলোচনা করা হলো। এবং এই যে পুরো পিডিএফটি তোমরা যদি পেতে চাও কোষ কলা এবং কোষ বিভাজনের আজকের ক্লাসের, তাহলে ডেসক্রিপশনে থাকা টেলিগ্রামে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে তোমাদের ক্লাস আপডেট, জব আপডেট এবং ক্লাস নোট সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।